ভিডিও ফুটেজ যেগুলো আছে আমরা অলরেডি তাদের নামে মামলা দিয়েছি। 24 ঘন্টা সময় দিলাম, যদি গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হয় আমরা ডিসি অফিস ঘেরাও করব। আপনাদেরকে সাবধান করছি, এই কুষ্টিয়াতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা এই মুহূর্তে প্রতি মুহূর্তে রাজনীতির যে বাক বদল দেখছি, যে উত্তেজনা দেখছি, সেটি আসলে শেষ পর্যন্ত কোথায় নিয়ে পৌঁছায় সেটি নিয়ে অনেক বেশি চিন্তিত। আমরা প্রতি মুহূর্তে দ্বিধাগ্রস্ত হচ্ছি যে বাংলাদেশের রাজনীতি আবারও কি ভারতমুখী রাজনীতি শুরু হলো, নাকি দেশের অভ্যন্তরীণ উন্নয়নকে বেশি অগ্রাধিকার দিচ্ছে। বাংলাদেশের রাজনীতি কি আবারও সেই আওয়ামী ফ্যাসিবাদের দিকে চলে যাচ্ছে, নাকি বাংলাদেশের রাজনীতি একটি সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতির দিকে, গঠনতান্ত্রিক পদ্ধতির দিকে এগুচ্ছে। এই হতাশাগুলো, এই চিন্তাগুলো আমাদের মধ্যে কেন আসে? কারণ আমরা প্রতি মুহূর্তে দেখছি যে রাজনৈতিক প্রতিপক্ষ একে অপরের উপর কেউ শব্দ বোমা ছুঁড়ে মারছে, আর কেউ সরাসরি বোমা মারছে বা সরাসরি হামলা করছে। সরকারি দল তাদের পেশি শক্তি প্রয়োগ করে বিরোধী দলের যে কোনো সভা সমাবেশ, এমনকি সাধারণ মসজিদের একটি ইবাদতকেও তারা প্রশ্নবিদ্ধ করছে, তারা সেখানে গিয়ে মব সৃষ্টি করছে। আমরা দেখলাম নোয়াখালীর বা লক্ষ্মীপুরের, সম্ভবত লক্ষ্মীপুরের একটি মসজিদে, সেখানে অল্প বয়সী শিক্ষার্থীরা, ক্লাস 7, 8, 9, 10 শিক্ষার্থীরা রাত্রিকালীন এবাদতে মশগুল ছিল। নিজেদের জীবন গঠনের জন্য, দিনের পথে চলার জন্য কিছু নসিহামূলক উপদেশ বা নসিহামূলক কিছু বক্তব্য শোনার পর তারা রাত্রিকালীন যে এবাদতটি রয়েছে ইসলামী ছাত্র শিবিরের গঠনতন্ত্রে, যেটি একেবারেই প্রকাশ্য, যার মধ্যে গোপনীয়তা কিংবা খারাপ কোনো কিছুই আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে না, এইরকম একটি কর্মসূচি যেটি তাদের গঠনতন্ত্রে লেখা আছে এবং কর্মপদ্ধতি বইতে পর্যন্ত লেখা থাকে যে এই সভ্যদারির মাধ্যমে একজন শিক্ষার্থীর নৈতিক চরিত্র গঠন এবং স্রষ্টার সঙ্গে তার সম্পর্ক তৈরি করা হয়। মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ, সে মানুষ যেন মহান আল্লাহর সঙ্গে তার সম্পর্ক রক্ষা করে চলে, এবং সে সম্পর্ক রক্ষার জন্য যে রাত্রিকালীন এবাদত আছে, যে রাত্রিকালীন এবাদতের জন্য মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধ্য করে দিয়েছিলেন, যে রাত্রিকালীন এবাদত মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন করতে বাধ্য ছিলেন, তার জন্য ফরজ করে দিয়েছিলেন মহান আল্লাহ তাআলা। কিন্তু সাধারণ মানুষের জন্য এটি কষ্টকর হবে বলে আল্লাহ সকলের জন্য প্রতি রাতে ইবাদত করাটা ফরজ করেনি, কিন্তু মাঝে মাঝে করাটা এক প্রকার বাধ্যবাধকতার কাছাকাছি বা ওয়াজিব বা সুন্নত পর্যায়ে রেখে দিয়েছেন। এর চেয়েও বড় কথা হচ্ছে এই রাত্রিকালীন ইবাদতকে অত্যন্ত মর্যাদাপূর্ণ করে বর্ণনা করা হয়েছে পবিত্র কোরআনে। পবিত্র কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন, আর রাতের কিছু অংশ আপনি আল্লাহর স্মরণে দণ্ডায়মান থাকেন, মানে তাহাজ্জুদ নামাজ পড়েন, যেটাকে আমরা তাহাজ্জুদ বলে থাকি। এইরকম একটি কর্মসূচিতেও বিএনপির লোকেরা গিয়ে বা যুব দলের লোকেরা গিয়ে, অর্থাৎ বিএনপি অঙ্গ সংগঠনের লোকেরা মিলে গিয়ে সেখানে ভিডিও করে এবং এক প্রকার সেই বাচ্চাদেরকে অপরাধী সাজিয়ে মোটামুটি তাদের বিনা অনুমতিতে ভিডিও ধারণ শুরু করে। পুলিশ ডেকে নিয়ে এসে একটা হেনস্থার পরিবেশ সৃষ্টি করে, ভীতিকর পরিবেশ সৃষ্টির চেষ্টা করে এই ছোট ছোট বাচ্চাদের মাঝে, যেখানে তারা ভালো কিছু শেখার জন্য অনুপ্রাণিত হয়ে এসছে। মহান আল্লাহর সান্নিধ্যে কিভাবে পৌঁছানো যায়, মহান আল্লাহর সান্নিধ্য নৈকট্য কিভাবে পাওয়া যায়, সেই প্রশিক্ষণ নিতে এসেছে। সেই জায়গাটাকে, সেই কার্যক্রমকে, কর্মসূচিকেও প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। এসব কর্মসূচির মধ্য দিয়ে শিবির একজন ছেলেকে, একজন ছাত্রকে নৈতিকভাবে এতটা উন্নত করেন যে সে বাংলাদেশের বা সমাজের অন্য সব মানুষের চেয়ে, ছাত্রের চেয়ে একটু আলাদা হয়ে যায়। সে সিগারেট খায় না, সে নারী হেনস্থা করে না, সে ধর্ষণ করে না, সে কারো উপরে জুলুম করে না। আর এই প্রশিক্ষণের মাধ্যমেই এই নৈতিকভাবে এই ছাত্রদেরকে গড়ে তোলা হয়। সেই কার্যক্রমটিতেও তারা বাধা দিচ্ছে। এটি শেখ হাসিনার আমলে শুরু হয়েছে। আমরা শেখ হাসিনার আমলে এগুলো দেখেছি, অহরহ ঘটছে। এখন বিএনপির আমলে এগুলো অহরহ ঘটছে। এর আগে যখন এই ধরনের কোনো ঘটনা ঘটতো, খোদ খালেদা জিয়া এর প্রতিবাদ করতেন, বিএনপির অনেক নেতারা এটার প্রতিবাদ করতেন, কিন্তু এখন ঠিক বিএনপির নেতারাই এগুলো করছেন। এই যে সরকারি দল হওয়ার গরমে তারা যে পৌঁছে গেলেন একটা চরমে, এরকম একটা পরিস্থিতি তারা তৈরি করে ফেলেছেন,
এটা আসলে সরকারি দলের জন্য শুভকর নয়। ওই যে মসজিদের সামান্য একটা কর্মসূচি, সব্বেদারি কর্মসূচি বা রাত্রিকালীন এবাদত কর্মসূচিতে বাধা দেওয়াটাও যেমন তাদের একটা কর্মসূচিতে পরিণত হয়েছে সরকারি দলের, ঠিক অনুরূপভাবে আমরা দেখলাম কুষ্টিয়াতে একজন এমপির গাড়ি বহরে সরাসরি পুলিশের সামনে হামলা করতে তারা দ্বিধাবোধ করেনি। তার গাড়ি ভাঙচুর করে তাকে হত্যার সমস্ত চেষ্টাই তারা করেছে। হত্যাকারীদের মধ্য থেকে কয়েকজনকে চিহ্নিত করা গেছে, বাকিদের ফুটেজ আছে। সরকার চাইলে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতে পারে। তারা ভেবেছিল এইভাবে ভয়ভীতি দেখিয়ে এমপি আমির হামজাকে কুষ্টিয়া থেকে সরিয়ে দেবে এবং সেখানে জামাতের রাজনীতি বন্ধ করে দেবে, বিরোধী দলের রাজনীতি শেষ করে দেবে। আমরা এর আগেও দেখেছি এই কুষ্টিয়াতেই আমির হামজার সাথে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যারা ন্যায়ের পক্ষে চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করেছেন, এরকম প্রশাসনকে রাতারাতি বদলে দেওয়া হয়েছে, তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। সে ডিসিকে পর্যন্ত, ডিসি ইকবালকে সরিয়ে দেওয়া হয়েছে। শুধু তার অপরাধ ছিল এটাই যে সেও ন্যায়ের পক্ষে কথা বলেছিল, ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছিল, চাঁদাবাজদের বিরুদ্ধে সে জিরো টলারেন্স ঘোষণা করেছিল। আর এখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চাঁদাবাজি চলার ব্যবস্থা করে দিয়েছে সরকার। ওই প্রশাসনকে সরিয়ে দেওয়ার পর বিএনপির একজন এমপি, বিএনপির একজন নেতা সরাসরি বলেছে যে অমুককে সরিয়ে দিয়েছি, এখন তোমরা বালু মহাল বলো আর যাই কিছু বলো, চাঁদাবাজি বলো, তার মানে তোমরা এগুলো এখন নির্বিঘ্নে করতে পারো। কিন্তু আমরা দেখলাম এমপি আমির হামজা দমে যাওয়ার পরিবর্তে তিনি আরো দ্বিগুণ বেগে এক প্রকার আগুন হয়ে জ্বলে উঠেছেন। আবার তিনি বলেছেন আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমার জানের উপর যারা হামলা করেছে, আমার গাড়ি বহরে যারা হামলা করেছে, আমাকে হত্যার চেষ্টা যারা করেছে, সেই আসামিদেরকে ধরতে হবে, আইনের আওতায় আনতে হবে। তিনি নিজের হাতে আইন তুলে না নিয়ে, তার লোকদেরকে সেই নির্দেশ না দিয়ে, বরং তিনি আইনের উপর 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন। এই 24 ঘন্টা পর কি করবেন সেটাও তিনি বলেছেন, ডিসি অফিস ঘেরাও করবেন জনগণকে সাথে নিয়ে। আমি আপনাদের ভোটে নির্বাচিত রানী একজন জনপ্রতিনিধি, আমার সামনে পুলিশের গাড়ি, পেছনে পুলিশের গাড়ি, এরপরও যদি তারা আমার গাড়িতে হামলা করার, আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করার সাহস পায়, আমি বলবো এদেরকে সন্ত্রাসী বলতে আর কোনো বাধা নেই। সুতরাং কোনো সন্ত্রাসীর জায়গা আমার এই কুষ্টিয়াতে হবে না। আমরা যতদিন আছি, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, তাওহীদি জনতা এই কুষ্টিয়াতে যতদিন আছে, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা চলতে দেব না ইনশাআল্লাহ। প্রশাসনকে আমরা আহ্বান জানাই, কোনো দলের লেজুর ভিত্তি করা যাবে না, সে যেই হোক। আপনারা সরকারি লোক, সরকারের দায়িত্ব পালন করবেন। এই কুষ্টিয়ার ডিসি, এসপি, ওসি, টিওনো যারা সরকারিভাবে দায়িত্বে আছেন, জনগণের জন্য যদি কাজ করেন এই কুষ্টিয়াতে থাকবেন, জনগণের জন্য কাজ না করলে আপনাদেরকে আমরা বিদায় দিতে বাধ্য হব। প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী, আমরা যারা এই দেশে দিন কায়েমের স্বপ্ন দেখি, আল্লাহর কসম এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বলছি, আমাদের আল্লাহর নামে শপথ নিয়েই বাড়ি থেকে প্রতিদিন বের হওয়া লাগে। সুতরাং আমরা যেহেতু বের হয়েছি, সন্ত্রাসী সামনে যেই হোক, বিশেষ করে গণ অধিকার পরিষদের নাম নিয়ে এখানে আব্দুল খালেক, তৌকির এবং নাম না জানা আরো কিছু মানুষের ভিডিও ফুটেজ যেগুলো আছে, আমরা অলরেডি তাদের নামে মামলা দিয়েছি। 24 ঘন্টা সময় দিলাম, যদি গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হয়, আমরা ডিসি অফিস ঘেরাও করব। আপনাদেরকে সাবধান করছি, এই কুষ্টিয়াতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। যেখানে একজন জনপ্রতিনিধি তার জীবনের শঙ্কা নিয়ে চলতে হয়, তার জীবনের কোনো নিরাপত্তা নেই, সেইখানে প্রশাসন আসলে কার দিকে তাকিয়ে থাকে সেটা আমাদের বুঝতে বাকি নেই। এবং আমরা আশা করছি যে সরকার 24 ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করতে সমর্থ হবেন। যদি না হন, তাহলে জনগণ সেখানে এই আইন ও প্রশাসনকে ঠিক পথে পরিচালিত করার জন্য যা যা করার সেটা তারা করবে। এমপি আমির হামজা যেটা বলেছেন যে যদি 24 ঘন্টার মধ্যে আসামিদের ধরা না হয়, তাহলে সেখানে ডিসি অফিস ঘেরাও করে অবস্থান করবেন এবং সেই অবস্থান চলবে গ্রেপ্তারের আগ পর্যন্ত, এবং সেটাই হবে, এরকম একটি আভাস আমরা পাচ্ছি। সরকার এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আবার নতুন একটা নাটক শুরু করেছে। সেই নাটকটা হচ্ছে সরকারের
আজ্ঞাবহ বা সরকারের সহযোগী আরেকটি সংগঠন গণ অধিকার পরিষদ, এর পক্ষ থেকেও একই দাবি করা হয়েছে 24 ঘন্টার মধ্যে যেন তাদের উপর যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এই আওয়ামী খেলাগুলো আমরা এই নতুন বাংলাদেশে আর দেখতে চাইছিলাম না, কিন্তু আবার আমাদেরকে সেই দিকে হাঁটতে হচ্ছে, কারণ প্রশাসন, আমলাতন্ত্র এগুলো আসলে একই প্যাটার্নে রয়ে গেছে এবং ক্ষমতায় যে আসে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, ক্ষমতায় যে আসে সেই আসলে আওয়ামী লীগ হয়ে ওঠে। যার উপর হামলা করা হলো আবার তার বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, আবার মিডিয়া শো করে তাকেই আসামি বানানো হচ্ছে। ঠিক যে কাজগুলো এতদিন আওয়ামী লীগ করেছে হুবহু সেই পথে এখন বিএনপি হাঁটছে। শুধু কি কুষ্টিয়া, শুধু কি নোয়াখালী বা লক্ষ্মীপুর? না, খোদ ঢাকায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখছি একই অরাজকতা চলছে। সেখানে সাধারণ শিক্ষার্থীরা গিয়েছিল, একটা হলের প্রভোস্টের রুমে তাকে ডেকে নিয়ে যাওয়া হয় এবং ডেকে নিয়ে তাকে রীতিমতো সেখানে মানসিক এবং নানাভাবে তাকে টর্চার করা হয়। তাকে বিভিন্ন ধরনের কথা বলে তার উপর টর্চার চালানো হয়, তাকে ভয়ভীতি দেখানো হয়, তার পরিবারকে ভয়ভীতি দেখানো হয় এবং খোদ প্রভোস্টের উপস্থিতিতে এই ধরনের ঘটনা ঘটে, প্রভোস্টের রুমে এই ধরনের ঘটনা ঘটে। এরপর শিক্ষার্থীরা যখন অভিযোগ করলো, তখন প্রভোস্টটা অস্বীকার করলেন। তখন প্রভোস্টের কাছে সেই প্রমাণ ভিডিওটা চাওয়া হইলো যে তার রুমে যেহেতু সিসিটিভি ছিল, সেই সিসিটিভি ফুটেজ দেওয়া হোক। তিনি সেটা দিতেও অস্বীকার জানালেন। অতঃপর আমরা দেখলাম রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা নিয়ে উত্তেজনা চললো প্রভোস্টের বিরুদ্ধে, প্রভোস্টের পদত্যাগের জন্য। অর্থাৎ সরকার কোনো অবস্থাতেই দেশের পরিস্থিতি শান্ত থাকুক, একটা সুশৃঙ্খল সুন্দর নিয়মের মধ্যে দিয়ে যাক, সেটি চাচ্ছে না। সরকারের প্রত্যেকটা আচরণে মনে হচ্ছে সরকার অস্থির হয়ে গেছে ভোগ করার জন্য, সরকার অস্থির হয়ে গেছে মানুষের উপর নিষ্পেষণ চালানোর জন্য, সরকার অস্থির হয়ে গেছে বিরোধী দলকে এই মুহূর্তে ভ্যানিশ করে দেওয়ার জন্য। একটি বিরোধী দলহীন বা প্রতিবাদহীন একটা বাংলাদেশ তারা চায়। তারা নির্বিঘ্নে যেন বছরের পর বছর ক্ষমতায় থাকতে চায়। ঠিক যেই চেষ্টাটা ছিল আওয়ামী লীগের মধ্যে, একজন স্বৈরাচারের মধ্যে যে ধরনের আচরণ পাওয়া যায়, ঠিক সেই আচরণগুলো এখন সরকার এই বাংলাদেশে করছে। সরকারকে এখনই সতর্ক হতে হবে। আর এই সতর্ক যদি না হতে পারে, তাহলে একটা গল্প আপনাদেরকে বলি। যদি সরকার, এই যে সরকারের মধ্যে যে খাই খাই মনোভাবটা আমরা দেখতে পাচ্ছি, সরকারি দলের চাঁদাবাজদের মধ্যে, সরকারি দলের অঙ্গ সংগঠনগুলোর মধ্যে যে মানসিকতা আমরা দেখতে পাচ্ছি, খাই খাই মানসিকতা, যেখানে সেখানে তারা মানুষের উপর হামলে পড়ছে, একেবারে কি বলবো, যে সাধারণ মানুষ যার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, গর্ভবতী নারীকে হামলা করছে, তাদের পরিবারের উপর হামলা করছে, বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে। এই যে এত কিছু তারা করছে, এর ফলটা আসলে কি হতে পারে? এর টার্গেটটাই বা কি হতে পারে? তারা আসলে একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতা শুরু করেছে যে কে কত বেশি লুটপাট করতে পারে, কে কত বেশি জায়গা দখল করে, চাঁদাবাজির স্থান দখল করে। আমরা সেদিন দেখলাম যে ঢাকা কলেজের আশপাশে নিউ মার্কেট এলাকায় ছাত্রদল এবং যুবদলের মধ্যে কামড়াকামড়ি এবং মারামারি হয়ে কয়েকজন আহত হয়ে হাসপাতালে গেল, শুধুমাত্র চাঁদার ভাগবাটোয়ারা নিয়ে, কে কোন এলাকায় চাঁদাবাজি করবে সেই সেটেলমেন্টের জন্য। এই যে কম্পিটিশন, এই কম্পিটিশনটা যে আসলে শেষ পর্যন্ত তাদেরকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে বা পতনের দিকে নিয়ে যাচ্ছে, সেটা তারা বুঝতে পারে না। যদি তাদের মধ্যে মিনিমাম শিক্ষার ছিটে ফোটা থাকতো, তাহলে তারা এই কাজগুলো করতো না। কারণ অতীত থেকে তারা যদি এই শিক্ষাটা নিত যে এইভাবে জুলুম নির্যাতন করে, মারামারি কামড়াকামড়ি করে কখনোই আসলে টিকে থাকা যায় না, তাহলে তারা সে শিক্ষাটা নিয়ে ভালো হয়ে চলতো। তারাও হয়তো মসজিদে গিয়ে সব্বেদারি করতো, রাত্রিকালীন ইবাদত করতো, আল্লাহর কাছ থেকে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করত, একটি শুদ্ধ পরিশুদ্ধ রাজনীতি চর্চা করত। একটা গল্প বলি, যে গল্পটা আসলে বলতে চেয়েছিলাম। এইরকম ব্যক্তি যারা আছে, যারা আসলে লোভের বশবর্তী হয়ে আরো অতিরিক্ত প্রতিনিয়ত অতিরঞ্জিত লোভের বশবর্তী হয়ে আরো বেশি চেষ্টা করেন, তাদের জন্য এরকম ক্ষতির কিছু উদাহরণ আমরা আমাদের ছোটবেলার গল্পগুলোতেই পেয়েছি। আপনাদের হয়তো মনে আছে, রাশিয়ান একজন লেখক ছিলেন লিও তলস্তয়, তার নাম অনেকেই শুনে থাকবেন। তার একটা ছোট গল্প আছে, গল্পটার নাম হচ্ছে হাউ মাচ ল্যান্ড ডাজ এ ম্যান নিড।
একজন মানুষের কতটুকু জমির প্রয়োজন। আমার ধারণা এই শিরোনামটা বলা মাত্রই অনেকেই গল্পটা বুঝে গেছেন আসলে গল্পটা কি। গল্পটা আমি একটু খুলে বলি। দুই বোন, গল্পটা শুরু হচ্ছে দুই বোনকে নিয়ে। দুই বোন তাদের হাজবেন্ডকে নিয়ে তাদের জীবনযাপন নিয়ে আলোচনা করছিল। বড় বোন একটু বিলাসিতা প্রিয় এবং তার হাজবেন্ড বেশ সচ্ছল, তো ধনী। আর ছোট বোনের হাজবেন্ড দরিদ্র। তো দুজনই দুজনের হাজবেন্ডকে নিয়ে, পরিবারকে নিয়ে, দাম্পত্য জীবন নিয়ে বেশ সুখে আছে। বড়জন বলছে না, এভাবে কি হয়, একটু এভাবে না থাকতে পারলে, একটু বিলাসিতা ছাড়া কি আসলে জীবন চলে? আর ছোট বোন বলছে যে যেভাবে আছি এই বেশ আছি, আমাদের কোনো বিলাসিতার প্রয়োজন নেই, আমরা দুজনে বেশ সুখে আছি। এই অল্পের মধ্যেই আল্লাহ আমাদের বা স্রষ্টা আমাদের যেভাবে রেখেছেন, ঈশ্বর আমাদেরকে যেভাবে রেখেছেন, আমরা ভালো আছি। তো এই আলাপের মধ্যে, এই আলাপটুকু শুনে ফেলে ছোট বোনের হাজবেন্ড। স্বামী যখন শুনে ফেলে তখন তার মধ্যেও মনে হয় যে আসলেও তো আরো কিছু ধন সম্পদ হলে তো মনে হয় আরেকটু ভালো থাকতাম। তো তখন সে যেহেতু কৃষি কাজ করে, জমিতে কাজ করে, তার নিজের আরেকটু জমি বাড়াবার সে চেষ্টা করে এবং সে খুব সহজেই প্রায় 40 একর জমি পেয়ে যায়। এবং পাওয়ার পর সে বেশ কিছুদিন ফুর্তিতে থাকে। পাওয়ার পর এরপর আবার তার মনে হয় যে জমি যদি আরেকটু বাড়তো তাহলে মনে হয় আরো ভালো থাকতে পারতাম। তো এরপরে সে যেটা করে সেটা হলো যে সে আরো কিছু জমি নেওয়ার জন্য চেষ্টা চালায়। তার যা জিনিসপত্র ছিল বা সম্পদ ছিল মোটামুটি সেগুলোকে বিক্রি টিক্রি করে আরেকটা জায়গায় গিয়ে সে সম্পদ কেনার চেষ্টা করে এবং সে কিনেও ফেলে। তো এরপরে যেটা হয় যে এটা কেনার পরও মানে তার আসলে মনের ক্ষেত তখনও মিটছে না। সে ভাবছে যে হ্যাঁ, এত জমি তো পেয়েছি, কিন্তু এগুলো তো লিজ নেওয়া জমি। আসলে যদি এইসব জমির মালিক আমি হতে পারতাম তাহলে আমি মনে হয় আরো বেশি ভালো থাকতে পারতাম, আরো বেশি স্বাচ্ছন্দ্যে থাকতে পারতাম। তখন সে যেটা করে সেটা হলো যে সে এটার মালিক হওয়ার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত সে আরো বেশ কিছু জমির মালিকও হয়। একটা সহজ শর্তে কেনার সুযোগ পেয়ে সেটা কিনে ফেলে। কেনার পর যেটা হয় যে সে তখন এই যে বিশাল তার জমি, সেখানে সে কৃষিকাজ করে, সেখানে আবার গরু ছাগল ঢোকে, নানাভাবে উৎপাতের শিকার হয়। এত বড় জায়গা সে মানে ঘেরা দিয়েও রাখতে পারছে না। তখন সে কি করে, গ্রামের মানুষের সঙ্গে তার একটা ঝগড়া বিবাদ লেগে যায়। কারো গরু ছাগল আটকায়, পশু পাখিদের মানে এই যে তাদের জিনিসপত্র যে তাদের তসরুপ করছে, এই যার জন্য তাদের বিরুদ্ধে মামলা দিতে শুরু করে এবং গ্রামবাসী তার উপর অনেকটাই ক্ষিপ্ত হয়ে যায়, মানে অতিষ্ঠ হয়ে ওঠে। এই ধীরে ধীরে তার সঙ্গে মানুষের দূরত্ব বাড়তে থাকে। মানুষ তখন তার, যেহেতু আগে এই জায়গাগুলোতে কেউ ছিল না, তখন তারা এখানে গরু চড়াতে পারতো, বিভিন্ন পশু পালন করতে পারতো। এখন এই জায়গাগুলোর মালিক হওয়াতে, আরেকজন মালিক হওয়াতে তারা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এইভাবে তার সঙ্গে গ্রামের মানুষের একটা দূরত্ব সৃষ্টি হয়। এরপর সে যেটা করে যে সে জানতে পারে যে এর চেয়েও কম দামে আরেক জায়গায় জমি পাওয়া যায় এবং সেখানকার জমিগুলো আরো বেশি উর্বর, আরো বেশি শস্য সে উৎপাদন করবে এবং আরো বেশি ধনী সে হতে পারবে। তখন সেই জায়গায় চলে যায় এবং গিয়ে জানে যে ওখানকার মানুষ একটু বোকাশোকা, সহজ সরল, তাদেরকে কিছু উপহার উপঢৌকন দিলে তারা তার বিনিময়ে খুশি হয়ে হাজার হাজার একর জমি দিয়ে দেয়। তো এই লোভটা যখন তার মধ্যে ঢুকে সে সেখানে যায়, গিয়ে কিছু উপহার উপঢৌকন নিয়ে যায়। গিয়ে তখন ওরাও খুশি হয়ে বলে যে ঠিক আছে, তোমার উপর আমরা খুবই খুশি, তো তুমি কতটুকু জমি চাও নিয়ে নাও, এখন থেকে শুরু করো। এখন এই যেখান থেকে তুমি স্টার্ট করবা সেখান থেকে যত দূর পর্যন্ত তুমি যেতে পারবা এবং যতটুকু জমি তুমি ঘেরা দিয়ে আবার ফিরে আসতে পারবা অতটুকু জমি তোমাকে আমরা দিয়ে দিব। তো সে তো খুব খুশি যে যত দূর হেঁটে যেতে পারবে। তো সে হাঁটতে হাঁটতে যেতেই থাকে। সে ভাবে যে আরে সামনে তো আরেকটু ভালো জমি আছে, আরো উর্বর জমি আছে, আমি আরেকটু যাই। যেতে যেতে একটা পর্যায়ে সে টের পায় সে এত দূর চলে আসছে যে সে আর সূর্যাস্তের পূর্বে আর ফিরতে পারবে না। তখন সে ফেরার চেষ্টা করে, কিন্তু ফিরতে ফিরতে এসে দেখা যায় আসলে আর সে সময়ের সঙ্গে সূর্যাস্তের মধ্যে আর সে ফেরার সময়টুকু আর পাচ্ছে না। কারণ সে যখন দুপুরবেলা পর্যন্ত একটা পর্যায়ে পৌঁছেছে, তারপরেই সে ফিরতে পারতো। ফিরলে যে যতটুকু সময় লেগেছে যেতে, আবার ফিরতে ততটুকু সময় লাগতো, সে হয়তো ফিরে আসতে পারতো। কিন্তু সে সেটা না করে আরো বেশি জমির লোভে আরো সামনে যেতে থাকে এবং ফেরার পথে সে তখন এতটা এক্সাইটেড থাকে যে না, আমাকে তো ফিরতেই হবে, তা না হলে তো আমি সেই 1000 রুবলের বিনিময়ে যে জমিটা পাচ্ছি সেটাও আমি হারাবো। তখন সে দৌড়াতে থাকে, দৌড়াতে এসে শেষ পর্যন্ত সে যেই পয়েন্ট থেকে শুরু করেছিল, সর্দার যেখানে তার টুপিটা রেখে দিয়েছিল, সেই সীমানাটা এসে ছোঁয়। কিন্তু ছোঁয়ার সঙ্গে সঙ্গে
সে যে এতক্ষণ দৌড়ে আসছে, এত অক্লান্ত পরিশ্রম করে এসছে, তার কারণে সে তার মুখ দিয়ে রক্ত বের হয়ে সে আসলে সেখানে তখনই মারা যায়। এত জমি যে শেষ পর্যন্ত সে আর ভোগ করে যেতে পারে না। তখন তার যে চাকর ছিল, সে চাকর তাকে ওইখানেই একটা কবর খুঁড়ে 6 ফিট একটা কবর করে সেখানে তাকে শায়িত করে, আর বলে যে আসলে তোমার জমি আসলে এইটুকুই দরকার ছিল, এত একর জমি বা এত শত শত জমি তোমার আসলে প্রয়োজন ছিল না। তো ছোটবেলায় এই গল্পটি আমাদেরকে আমরা পড়ার সুযোগ পেয়েছি। তো এই গল্পগুলোর মধ্য দিয়ে যে মেসেজগুলো দেওয়া হয় সেটা হচ্ছে আসলে বেশি লোভ করতে হয় না, মানুষের যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। কিন্তু আমরা দেখছি যখনই কোনো দল সরকারি ক্ষমতায় আসে তখন তারা এক ধরনের সম্পদ অর্জনের প্রতিযোগিতায় নেমে যায়। আমরা এমনও শুনেছি যে এমন গত টার্মে যারা সরকারে ছিল তাদের কারো 700, কারো 1200, কারো 1100 বাড়ি ঘর দোকানপাট বিদেশেই আছে, হাজার হাজার কোটি টাকা তারা পাচার করছে। একজন ড্রাইভার 500 থেকে 500 কোটি, 1000 কোটি টাকা পর্যন্ত তার সম্পদের খতিয়ান আছে। এই যে অঢেল সম্পদ তারা করে, আসলে এটা দিয়ে তারা করবে কি? আসলে এগুলো তারা তাদের জীবদ্দশায় এগুলো ভোগ করে কখনোই যেতে পারে না, শুধু তাদের লোভের কারণে, অতি লোভের কারণে তারা তাদের এই সর্বনাশ ডেকে নিয়ে আসে। আজকেও যারা ঠিক একই কাজ করছেন, চাঁদাবাজি করে সম্পদের পাহাড় গড়ার চেষ্টা করছেন, আরো বেশি সম্পদ, ইতোমধ্যেই অনেকের চেহারা চেঞ্জ হয়ে গেছে। কেউ বাইসাইকেল ছেড়ে পাজেরো গাড়ি হাঁকাচ্ছেন, যার কোনো বাড়ি ঘর ছিল না, দুবেলা খাবারের সংযোগ ছিল না, ধান খেতে ঘুমাতেন, তিনি এখন গাড়ি নিয়ে ঘুরছেন, অট্টালিকা গড়ছেন, অনেক ধরনের সম্পদ তারা গড়ে ফেলেছেন। এরপরও তারা থামছেন না, তার আরো বেশি সম্পদ, আরো বেশি চাঁদাবাজি করার জন্য, আরো বেশি দুর্নীতি করার জন্য সমস্ত পরিবেশ পরিস্থিতি এমনভাবে সৃষ্টি করতে চান যে তাদেরকে বিরোধিতা করার মতো যেন আর কেউ না থাকে। যারাই বিরোধিতা করবে তাদেরকে নানান অজুহাতে হামলা করে, হত্যা করে শেষ করে দেওয়া হবে। এবং তারা এটাও বলে যে এরকম 2-3টা মার্ডার করলে আমরা এগুলো সামাল দিতে পারবো। অর্থাৎ টাকার কাছে তারা নিজেরা যেমন বন্দী হয়ে গেছেন, ঠিক তেমনি টাকা দিয়ে তারা অন্য কাউকে কিনে ফেলারও সেই সিস্টেম তারা বের করে ফেলেছেন। এমনটি চলতে থাকলে ঠিক ওই কৃষকের মতো অবস্থা হবে, ওই লোকটির মতো অবস্থা হবে যে একটা পর্যায়ে আপনি এখন দৌড়াচ্ছেন, ভাবছেন যে ক্ষমতা তো 5 বছর, দৌড়াতে থাকি যত দূর পারি আকাম কুকাম করে মানুষের উপর নির্যাতন নিপীড়ন করে যত ইচ্ছা সম্পদ জমা করে নেই, শেষে ভালো হয়ে যাব। কিন্তু না, আপনি হয়তো শেষে আর সে ফেরার পথ পাবেন না। এই ফেরার পথ পাবেন এই আশা করে আপনারা এত জোরে দৌড়ে যাচ্ছেন, এত দূর পৌঁছে যাচ্ছেন, আপনারা কিন্তু আর ফেরার পথ পাবেন না। এই সংখ্যাটুকু যদি আপনাদের মধ্যে থাকে, এই ভয়টা যদি আপনারা পান, তাহলে একটু মানুষ হন, একটু ভালো হয়ে চলেন, এই সমাজ ব্যবস্থাকে সুন্দর রাখুন, সকলকে সহাবস্থানের সুযোগ দিন। নয়তো মনে রাখবেন, প্রকৃতি কিন্তু কখনোই অনিয়ম করে না। প্রকৃতি যে অনিয়মটা আমরা দেখতে পাই সেটাও একটা নিয়মের মধ্য দিয়ে চলে, অনিয়মের প্রতিশোধ হিসেবেই ওই নিয়মটা তারা ভাঙে। অতএব প্রকৃতি তার অবশ্যই প্রতিশোধটা নিবে। আজকে আপনারা বিরোধী দলের উপর, অন্য রাজনৈতিক দলের উপর যে ধরনের নির্যাতন নিষ্পেষণ বা ব্লেম গেম করেন, থানায় মামলা টামলা হামলা যাই কিছু দেন, শেষ পর্যন্ত কিন্তু জনগণ টিকে থাকে। এই যাদের বিরুদ্ধে আজকে আপনারা এত কিছু করছেন, সে জামাত ইসলামী, যে যাকে প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছে যে আবারও চিরস্থায়ী আজীবনের জন্য গুপ্ত থাকার ব্যবস্থা করে দিবে, এই গুপ্তরাই কিন্তু শেখ হাসিনার পতন ঘটিয়েছে, ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। অতএব তাদেরকে গুপ্ত করে দিলে আপনাদের ক্ষমতা যে চিরস্থায়ী হবে, তাদেরকে আজীবন গুপ্ত রাখার ব্যবস্থা করলে যে আপনারা আজীবন ক্ষমতায় থাকবে, সেই স্বপ্ন দয়া করে দেখা ভুলে যান।